প্রিয় দর্শক, স্বাগত তৃতীয় মাত্রা দেখবার জন্যে। তৃতীয় মাত্রা আরও একটি নতুন পর্ব দেখবার জন্যে। আফগানিস্তানে তালেবানরা তাদের মন্ত্রিসভার সদস্যদের, সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা শুরু করেছেন। গোয়েন্দা প্রধানের নামও তারা ঘোষণা করেছেন। ইতিমধ্যেই তারা 31শে অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে মার্কিন সেনাদের যারা রয়েছেন আফগানিস্তানে তাদের দেশ ছাড়তে হবে। কাবুল বিমানবন্দরের দিকে আফগান জনগণকে যাবার ব্যাপারে তারা নিরুৎসাহিত করছেন, কেউ যেন দেশ ছেড়ে না যায় সে বিষয়ে তারা বলেছেন। G7-এর বৈঠক আমরা দেখেছি এবং সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা গভীর পর্যবেক্ষণ করছেন আফগানিস্তান পরিস্থিতি এবং কেউ কেউ যুক্তরাষ্ট্রকে বলছেন যে যারা তাদের সেনারা যারা আছেন আফগানিস্তানে তাদেরকে যেন এখনই তুলে আনা না হয়, এরকম কথা হচ্ছে। সব বিলিয়ে আফগানিস্তানে তালেবান সরকারের ভবিষ্যৎ কি, কতটা স্থায়িত্ব সেটি পাবে, আফগানিস্তানের এই অস্থিতিশীলতা যদি সেটি অস্থিতিশীলতার রূপ ধারণ করে আরও দীর্ঘ সময়, তার কি প্রভাব দক্ষিণ এশিয়ায় পড়বে, বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ বিষয়টিকে কিভাবে দেখবে, তার কি করা উচিত, এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক এবং ভূ অর্থনীতি যার কাজের প্রধান ক্ষেত্র পারভেজ করিম আব্বাসী, এবং আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন মিয়ানমারে বাংলাদেশ হাই কমিশনের কনসুলার প্রধান, সাবেক কনসুলার প্রধান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ এমদাদুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার পারভেজ করিম আব্বাসী, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং আপনার কাছ থেকে শুনতে চাই যে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি কী মনে হচ্ছে, কতদিন স্থায়িত্ব পাবে বলে মনে হয় সরকার, নাকি একটা স্থিতিশীল সরকারে পরিণত হতে যাচ্ছে তালেবানরা? ধন্যবাদ জিল্লুর ভাই। আসলে আফগানিস্তান নিয়ে বেশ কিছু প্রোগ্রাম হয়েছে, বেশ আলাপ আলোচনা হয়েছে, কেননা এটা আনএক্সপেক্টেড, কেন কেউ ভাবে নেই, এমনকি 1-2 মাস আগে এইরকম পরিস্থিতি হবে। কেন আশা করা যাচ্ছিল যে ইউএস ইন্টেলিজেন্স রিপোর্টগুলো যেগুলো আসছে, পেন্টাগনের রিপোর্ট যেগুলো আসছে, স্টেট ডিপার্টমেন্টে আসছে, যে ওদিকে এই কাবুলে আশরাফ ঘানি যে সরকার ছিল এটা 90 দিন থেকে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত টিকে যাবে। ততদিনে ওরা চেষ্টা করেছিল যে ওদের নিজস্ব কিছু শিরদাঁড়া শক্ত হবে এবং একটা নেগোসিয়েশনের মধ্যে তালেবানের সাথে পাওয়ার শেয়ারিং এগ্রিমেন্ট হবে, এটাই আন্দাজ করা ছিল। সমস্যা হচ্ছে যে এত দ্রুত পতন হয়েছে এবং যতটা সংঘর্ষ হওয়ার কথা ছিল, যতটা প্রতিরোধ হওয়ার কথা ছিল, কিছুই হয়নি। এবং এটার মধ্যে থেকে একটা জিনিস যেটা ইন্ডিকেট করে, এটা আমার মনে হয় আপনার প্রোগ্রামে বেশ কয়েকবার আলাপ আলোচনা হয়েছে, যে আমাদের অনেক কিছু ধারণা খুব ভ্রান্ত। আপনি ওয়েস্টার্ন কনস্ট্রাক্ট বলেন বা এখানে ভ্রান্ত ধারণাতে হচ্ছে কি, আমরা মনে করেছি এই যে বহুবার বলা হচ্ছে যে, আমি এবার 3-4টা জিনিস সিরিয়ালি ধরছি, আপনার প্রশ্ন শেষের দিয়ে উত্তর দিচ্ছি। $2 ট্রিলিয়ন খরচ করা হয়েছে আফগানিস্তানের উপরে, $88 বিলিয়ন খরচ করা হয়েছে আফগান আর্মির উপরে। তারপর এখানে আর তারপর তো ক্যাজুয়ালিটি তো আছে, 2600-র উপরে আমেরিকান সেনা প্রাণ হারিয়েছে, কোয়ালিশন সোলজার 3400, 51,000 হচ্ছে আফগান সোলজাররা এবং সিভিলিয়ানদের উপরে, তালেবানদের সংখ্যা তো ইনডিটারমিনেট। এবং আমেরিকানরা বলছে আমরা তো অনেকগুলো কাজ করেছি, মানে আমাদের মূল অবজেক্টিভ, যেটা এখন বাইডেন বলছে পজিটিভ স্পিন, যে আমাদের মূল অবজেক্টিভ ছিল যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, ওয়ার অন টেরর। আমাদের ছিল হচ্ছে আল কায়দাকে আমরা এখানে পরাজিত করা, আর হচ্ছে ওসামা বিন লাদেনকে আমাদের এখানে বিতাড়িত করা বা শিশুদেরকে গ্রেফতার করা, হত্যা করা। এটা তো হয়ে গেছে। আমরা কেন এত বছর আফগানিস্তানে থাকবো? আমরা তো প্রচুর জিনিস করেছি। আমরা এখান থেকে ওদের সরকার একটা স্থিতিশীল করার চেষ্টা করেছি, ওদের অবকাঠামোতে বিনিয়োগ করেছি, ওদের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করেছি, ওদের মহিলাদের অর্থনীতিতে এখানে আমাদের যে এখানে অংশগ্রহণ করা, পার্টিসিপেশন রেট বেড়ে গেছে। আমরা তো যথেষ্ট চেষ্টা করেছি। এখন আফগানিস্তানের মধ্যে আমরা কত বছর পরে থাকবো? এটা তাদের ভিয়েতনামের মতো না, কিন্তু লংগেস্ট রানিং ওয়ার হয়ে যাচ্ছে 20 বছর। কিন্তু এটা হচ্ছে আবার শুভ করে ফাঁকি। $2 ট্রিলিয়ন কি আসলে আফগানিস্তানের উপর আফগান জনগণরা পেয়েছে? কেন রাস্তাঘাটটা কারা করেছে? আমেরিকান ফার্ম। ইঞ্জিনিয়াররা কোথা থেকে আসছে? সিকিউরিটি কনসালটেন্টরা কোথা থেকে আসছে? শিক্ষকরা কোথা থেকে আসছে? এগুলো সবই তো হচ্ছে এর 30-40% তো আবার আমেরিকা বা বিদেশি দেশের কাছে ফেরত চলে গেছে। $2 ট্রিলিয়ন না। তারপর 2 নম্বরটা যেখানে হচ্ছে, আমি স্থিতিশীলতা এখানে আছে, 2 নম্বরটা হচ্ছে যেটা আমি আবারও বলেছি, ফর ওয়ান্স অ্যান্ড ফর অল, ভিতর থেকে যদি পরিবর্তনের আওয়াজ না আসে তাহলে রেজিম চেঞ্জের হাওয়া দিয়ে কোনো লাভ হবে না। এবং এটা হচ্ছে যে ওয়েস্টের এখানে যেখানে বিদেশে যারা আছে, মানে যথেষ্ট সম্মান রেখে বলছি, এখানে আফগানিস্তান থেকে এক্সাইল থেকে উঠিয়ে নিয়ে আসছে যাদের হচ্ছে এই দেশের আফগানিস্তানের সাথে কোনো সম্পর্ক নাই,
আশরাফ গানি আমেরিকায় একটা কলেজ বা ইউনিভার্সিটিতে উনি একজন প্রফেসর ছিলেন। ওনাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দেওয়া হলো যে তুমি এখন প্রেসিডেন্ট হও। এবং এইসব লোকরা যারা আছে তাদের তো এখানে হচ্ছে যে গ্রাউন্ড রিয়ালিটির সাথে সম্পর্ক নেই। কাবুলের মধ্যে একটা গ্রিন জোনের মধ্যে হেভিলি হচ্ছে আপনার হচ্ছে মিত্র বাহিনীর এখানে হচ্ছে প্রোটেকশন ওরা ছিল, এবং এর মধ্যে সীমাহীন স্বজনপ্রীতি, সীমাহীন দুর্নীতি। আফগান আর্মি ওনাকে বলা হচ্ছে 3 লাখ আর্মি, এর মধ্যে 50,000 হচ্ছে ভুয়া, আমেরিকান ইন্টেলিজেন্স রিপোর্টেই আসছে। এবং এর মধ্যে হচ্ছে কি আর্মির জেনারেলরা নিজেদেরকে হচ্ছে টাকা লুট করছে, সম্পদ আহরণ করছে, অস্ত্র বেচে দিচ্ছে। এই আপনার তো আর্মিতে তো ডিমোটিভেটেড হচ্ছে। এখানে দেখেন একের পর এক তালেবানদের সঙ্গে সম্পর্ক রেখেছে। ওরাও কিন্তু তালেবানদের সাথে স্মাগলিং এর সাথে সম্পর্ক করেছে, এবং হচ্ছে শোনা যাচ্ছে হামিদ কারজাই নাকি তালেবানদের সাথে হাত মিলিয়েছিল, কিন্তু আশরাফ গানির সাথে তার বনিবনা হয়নি। কিন্তু দেখেন একটা মিটিং কিন্তু আপনার হামিদ কারজাইয়ের বাসায় হয়েছে। এবং সবচেয়ে সমস্যা হচ্ছে যখন আমেরিকা নিজে থেকে ট্রাম্পের আমলে সেই রাশিদ বারাদারকে, আব্দুল গানি রাশিদ বারাদারকে, যাকে ওরা সিআইএ এখানে চাপ দিয়েছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে, এখানে শোনা যায় যে করাচি থেকে ধরার জন্য, তারাই আবার চাপ দিয়ে হচ্ছে আবার 2018 সালে বলেছে না ওকে তুমি ছেড়ে দাও, কেন যাতে হচ্ছে 2020 এই 8 বছর পর তাকে রাখার পর ওরাই পাকিস্তানকে চাপ দিল যে ওকে ছেড়ে দাও, যাতে আমাদের হচ্ছে কাতারে আমাদের নেগোসিয়েশন হবে। তখন কি হচ্ছে, সিগন্যাল দেওয়া হচ্ছে। আপনি যখন হচ্ছে যে যখন আপনি তালেবানের সাথে নেগোসিয়েশন করবে, হামিদ কারজাই প্রথম দিকে বলেছিল তালেবানরা নিঃশর্তভাবে ওরা সারেন্ডার করতে চেয়েছিল। এগুলো তো আসছে এখানে, রামসফেল্ড এখানে বলেছে না হবে না। সেই তালেবানের লিডারদেরকে ওখানে জেল থেকে ফেরত নিয়ে এসে ওদের সাথে নেগোসিয়েশন করেছে। তখনই তো মানুষের কাছে সিগন্যাল চলে যাচ্ছে। এবং এই যে এখানে যে আপনার যে টাকা খরচ করা হলো, উন্নয়ন করা হলো, এটা তো শহর কেন্দ্রিক, 2-4 জন লোক এখানে বেনিফিট করেছে। 2,000, 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ, পুরো আফগানিস্তান তো না। এবং হচ্ছে আপনার এখানে প্রত্যেকেটা এখানে যে ওয়ার্ল্ড যারা আছে, যারা প্রভিন্সিয়াল গভর্নর হচ্ছে, আপনার তো সেন্ট্রাল গভর্নমেন্টই হয়নি। আফগানিস্তান বলে আইডিয়াটাই নাই। আপনি পাশতো, পাঠান, আপনি তাজিক, আপনি হাজারা, আপনি উজবেক, আপনি তুর্কমান, আপনি হচ্ছে ইসমাইলি বা আখানি, এই হচ্ছে ওদের আইডেন্টিটি। আফগানিস্তানের প্রতি যে ওই লয়্যালটি ওটা হতেই দেয় না। আফগানিস্তান এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে আফগানিস্তানের একটা জাতীয় যে একটা চরিত্র, এটা হতেই সংহতি যেটা হচ্ছে, ন্যাশনাল আইডেন্টিটি হচ্ছে না। কেন? বহিঃশক্তির হচ্ছে ইন্টারভেনশন। কি ব্রিটেন, কি রাশিয়া, কি আমেরিকা, এবং পাকিস্তান আছে, ভারতও জড়িত হয়েছে, এখন চায়না আসছে এখানে হচ্ছে বিনিয়োগ করার জন্য। আমরা বলে দিচ্ছি 2 থেকে 3 ট্রিলিয়ন ডলার এখানে রিজার্ভস আছে, এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে মিনারেলসের, তারপর হচ্ছে রিয়ার আর্থ মিনারেলসের, কিন্তু দেশে যদি শান্তি না হয় এটা এক্সট্রাক্ট করবে কি? রাইট। এবং তালেবানদেরকে এখানে যে এক ধরনের চাপ দেওয়া হচ্ছে, 10 বিলিয়ন থেকে 13 বিলিয়ন ডলার যে ওদের ফেডারেল রিজার্ভ ছিল, যে আমেরিকা ওখান থেকে এখানে ওটা হচ্ছে যে বেসিক্যালি এক ধরনের ফ্রিজ করে দিয়েছে অ্যাসেটগুলো যেগুলো বিদেশে আছে। IMF যে একটা 400 থেকে 500 মিলিয়ন ডলার একটা লোন দিচ্ছিল, ওটা ওখানে ফ্রিজ হয়ে গেছে। এখন ওদেরকে ভায়াবল করার জন্য এখন তালেবান গভর্নমেন্ট ভায়াবল হবে না কি না, ওদের তো রিসোর্সেস লিমিটেড হয়ে গেছে। তারপর হচ্ছে ব্রেন ড্রেন, ওদের যে কারা যাচ্ছে, বেশিরভাগই যারা যাচ্ছে হচ্ছে তাদের একটা সার্টেন ডিগ্রি অফ একটা ওয়েস্টার্ন এডুকেশন আছে, একটা কিছু ধরনের মনে করেন অ্যাডমিনিস্ট্রেশন আছে, এই জন্য তালেবান ওদেরকে যেতে দিচ্ছে না। ওরা বলছে না ঠিক আছে বিদেশিরা চলে যাবে, কিন্তু হচ্ছে আফগান নাগরিকরা যাবে না। এটার জন্য কিন্তু এখনো এক ধরনের একটা ফ্রিকশন আছে। এবং তালেবান থেকে যদি চায়না আরও বেশি করে যেভাবে বলছে, ওয়াং ইজন এই কাবুল পড়ার আগে হচ্ছে বারাদারের টিমকে উনি চায়নায় রিসিভ করলো, বলেছে এখানে চায়নাকে আবার ইনভেস্ট করবে, ওরা BRI প্রজেক্টে করবে, জিনজিয়াংকে স্থিতিশীল করবে, পাকিস্তানের সাথে একটা 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 এক্সটেনশন করবে, রাশিয়াও এরকম ওখানে সাপোর্টটা দিচ্ছে। এখন প্রবলেম হচ্ছে যে এখান থেকে যেসব জায়গায় যারা যে মনে করেন তাজিক যারা আছে, আহমেদ মাসুদ আছে বা আইমার সালে আছে, যারা অনেকে ভারতে এখানে আশ্রয় নিয়েছে, কারণ ওরা কি আবার একই কাজ করবে যেটা পাকিস্তান করেছিল যখন আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন আসছিল নাকি না? স্থিতিশীলতাটা আমার মনে হচ্ছে না আফগানিস্তানে খুব তাড়াতাড়ি আসছে। যদিও বা সাধারণ আফগানদের জন্য আমরা চাই যে ওখানে একটা শান্তি আসুক, ওখানে সাধারণ মানুষের শিক্ষা দীক্ষা হোক, স্থিতিশীলতা এটা হচ্ছে এলুজিভ। কেননা গ্রেট পাওয়ার্সরা যখনই আছে, রিজিনাল পাওয়ার্স, কি ইরান বলেন, কি পাকিস্তান বলেন, কি ভারত বলেন, কি আপনার রাশিয়া বলেন, বা এখন তো আমেরিকা দূর থেকে চলে গিয়েও যে ওরা ওখানে ইনভলভ থাকবে না, এটা আমরা কিভাবে বলতে পারছি যে এটা হবে? আফগানিস্তানের কপালে সামনে খুব একটা আমার মনে হচ্ছে না সুখকর হবে। আমরা চাই হোক। তালেবানরা কতদিন সুবিধা করতে পারবে বলে মনে হয়, এটা কোনো ধারণা করতে পারেন? জিল্লু ভাই, এখন তো আর্লি এস্টিমেটস, কিন্তু অলরেডি কিন্তু এখন একটু
কোথাও কোথাও প্রতিরোধ প্রথম দিকে কিন্তু ওরা কিন্তু আমি যে আরেকটা বলেছি যে যেখানে হচ্ছে যে তালেবান কিন্তু শিখে গেছিল যে হচ্ছে যে পশ্চিমা মিডিয়া যেটা দেখে আশ্বস্ত হয়, ওইগুলো প্রথমে কিন্তু ওদের নিউজ কনফারেন্স কিন্তু সুন্দর সুন্দর কথা বলেছিল যে আমরা চাইছি যে এখানে হচ্ছে ইসলামিক শারিয়া তাদের ইন্টারপ্রিটেশন হিসেবে হবে এবং হচ্ছে ওরা দেশে এসে সুশাসন করবে ইত্যাদি ইত্যাদি, ইনক্লুসিভ গভর্নমেন্ট করবে, সবাইকে নিয়ে চলতে যাবে, পাঠান ডমিনেটেড তালেবান হবে না, এখানে বিভিন্ন সবাই আশ্বস্ত হয়েছে। কিন্তু বিপদ হচ্ছে যখন আপনার প্রতিরোধ বাড়া শুরু করে, আপনার পাঞ্চের ভ্যালিতে এখানে যে প্রতিরোধ হওয়া শুরু করছে, তখন কিন্তু তালেবানদের এখানে কিন্তু এবং অন্যান্য জায়গাতে যখন 20 বছর ধরে একদম আবার যাচ্ছে যাবেন এখানে, তখন কি হচ্ছে তালেবানের প্রতিরোধও বেড়ে যাচ্ছে। এবং যদি এখন হচ্ছে যে আবার জালালাবাদে শোনা গেছে প্রোটেস্ট হয়েছে, ওটার উপর ম্যাস ফায়ারিং হয়েছে, ওরা আবার আফগান নাগরিকরা যারা পালাতে যাচ্ছে ওটার উপরে নাকি এখানে একটা ফায়ার ফাইট হয়েছে ডয়েশ ভিলার নিউজ থেকে। তার মানে কি তালেবানরাও এখন হচ্ছে ওরা চাইছে যে 20 বছর আগেকার ভুল বা 91 থেকে 96 এ 2001 সালের ভুলটা যে না করুক, কিন্তু যদি আগে তো পজেশনটা যদি কনসেন্ট্রেট না করতে পারে তা, এবং তালেবানদের মধ্যে তারপর বিভিন্ন নেতৃত্ব আছে। আখুনজাদাকে বলা হয়েছে প্রথমে প্রেসিডেন্ট হবে, উনি এখনো কেন পাকিস্তানে আছে, বারাদার চলে আসে সামনে, এবং তার ইয়াঙ্গার জেনারেশন আছে, মোল্লা উমারের ছেলে আছে মোল্লা ইয়াকুব, সে এখনো সামনে আসে নাই, এবং অনেক আছে 20 বছর যারা হচ্ছে বিদেশে ছিল, মিডল ইস্টে ছিল বা পাকিস্তানে ছিল, কিন্তু একদম গ্রামগঞ্জে যে তালেবান যোদ্ধারা যারা আছে তাদের সাথে যে ইন্টারপ্রিটেশন, তাদের যে শাসনের একটা ভিউ, আর যারা হচ্ছে 20 বছর মনে করে পোর খাওয়া, বিদেশ থেকে এখানে এক ধরনের অভিজ্ঞতা আছে, স্যাভি আছে, ইন্টারাকশন, তাদের মধ্যে তো একটা গালফ অফ ডিফারেন্স আছে। তালেবানে তো বিভিন্ন জেনারেশন আছে, সো তালেবানের ভিতরে যে প্রবলেম হবে না, এবং এর সাথে আবার আরেকটা জিনিস আছে, হঠাৎ করে আবার আইসিসে আবার পুনর্ভাব হয়। তালেবান এবং আইসিসের মধ্যে কিন্তু সাপে নিয়লের সম্পর্ক, নাঙ্গাহার প্রভিন্সের উঠেছে, তালেবানদের শেষ করে দিয়েছে, এবং এই একটা কারণে কিন্তু রাশিয়ার সমর্থন দেয় তালেবানকে, যাতে এখানে এক্সপিরিয়েন্স। এখন তালেবানের কিন্তু এখন মনে হচ্ছে যে এখনো ওরা স্থিতিশীলতা পুরোপুরি আনতে পারে নাই, যেটা চায়না চাইছে, নিজেদের স্বার্থেই চাইছে যে পুরো বৃহত্তর রিজনটা হচ্ছে চায়না রাশিয়া যে স্টেবল থাকুক, তাদের কন্ট্রোলও থাকুক। জি, মেজর ইমদাদুল ইসলাম, আপনার অবজারভেশন শুনতে চাই। ধন্যবাদ। আসলে আমি একটু জানিসিসটা, এই তালেবান এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এই জানিসিসটা একটু আগে তুলে ধরতে চাই আমাদের দর্শকদের। সেটা হয়েছে ধরেন 79-এ যখন ফার্স্ট সোভিয়েত ইনভেশনের পরপরই কিন্তু আফগানিস্তান, তারও আগে ছিল গ্রেট গেম, বা সেখানে আমরা যেটাকে বলি দ্য গ্রেভিয়েট অফ দ্য এম্পায়ার, আমরা যেটা বলি গ্রেভিয়েট অফ দ্য এম্পায়ার, সেটা তখন 3-3 বার ব্রিটিশ আম্পায়ার ওখানে নাস্তানাবুদ হয়েছে, তাদের পতন হয়েছে, তারা সবগুলো হারিয়েছে। আফগানিস্তানের জন্য তাদের কলোনিগুলো তারা হারিয়েছে, পরে সোভিয়েত ইউনিয়ন আসলো, সোভিয়েত ইউনিয়ন পতনও ত্বরান্বিত হয়েছে। এখন সেখানে সোভিয়েতের বিরুদ্ধে এই যে গ্রেট গেম, যেটা রাশিয়া এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ, এরা দুইজন এখানে কেন এই গ্রেট গেমে জড়িত ছিল, সেই জিনিসটা জানিসিসটা বুঝলে আজকে আফগানিস্তানের জিনিসটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তালেবান বলেন বা আফগানিস্তানের যে কমপ্লেক্স যেটা সিচুয়েশন, জটিল অবস্থা, এটা কিন্তু আমরা বুঝতে পারবো বলে আমার মনে হয়। সেটা হচ্ছে যেমন সেন্ট্রাল এশিয়াকে ঘিরে সেই সময়ে ব্রিটিশদের ভয় ছিল যে সোভিয়েত এখানে হয়তো কোনো এক সময় ভারত ইনভেশনে চলে আসবে, আবার এদিকে সোভিয়েত ইউনিয়নের ভয় ছিল যে ব্রিটেনরা আফগানিস্তান পারে গিয়ে সেন্ট্রাল এশিয়াতে গিয়ে অর্থাৎ তার পেরিফেরিতে, তার আশেপাশে গিয়ে প্রভাব বিস্তার করবে। মধ্যখানে শিকারে পরিণত হয়েছে আফগানরা। তো সেটারও আরো একবারে সবচাইতে এই 20 শতাব্দীতে এসে যখন 79-এ যখন সোভিয়েত ইউনিয়ন সেখানে তারা when they have taken over আফগানিস্তান, সেখানে তখন আমেরিকা তার স্বার্থকে ওখানে নিশ্চিত করার জন্য, অর্থাৎ ইরান এবং পাকিস্তানকে নিজেদের কবজায় রাখার জন্য, কারণ পাকিস্তান তখন ইতিমধ্যেই পাকিস্তানের হাতে তখন যেটা আণবিক যেটা শক্তি সেটা যখন চলে আসছে, আর অন্যদিকে ইরান যখন মরিয়া হয়ে উঠছে, তখন আমেরিকার জন্য আফগানিস্তান হয়ে গেছে একেবারেই স্ট্র্যাটেজিক সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কান্ট্রি, যার জন্য সোভিয়েতের বিরুদ্ধে তখন এই সৃষ্টি করা হলো, তালেবান এবং আল কায়দাকে সৃষ্টি করা হলো। অ্যান্ড দ্যাট ইজ আপনার যে এই যে তালিবানদেরকে ট্রেন করা হলো, আল কায়দাকে ট্রেন করা হলো সেখানে, এবং আফটার দ্য ফল অফ সোভিয়েত ইউনিয়ন এরা কি করবে, এদের কোথায় নাশাত করা, এদের কি হবে ফিউচার, এটি কিছুই না করে তাদেরকে ছেড়ে দিয়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চলে গেল। এখন এর ভিতরে আপনার আল কায়দার অ্যানালাইসিসে যখন তারা দেখলো যে আমেরিকা মিডল ইস্টে ইন্টারফেয়ার করে যাচ্ছে বা অন্যান্য ইয়েতে, সেখানে তারা তো when they have repulsed, বুমারাং যখন হলো, তখন আমেরিকা এখানে আসে, এসেই বুশ আপনার
এন্ডিওরেন্স ফ্রিডম নাম দিয়ে যে অপারেশন শুরু করলো, সেখানেই প্রথমেই তালিবানদের জন্য যে আপনার সাইকোলজিক্যাল যে স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, সেটা সৃষ্টি করে দিল কিভাবে। সেখানে জর্জ ডব্লিউ বুশ এন্ডিওরেন্স ডেমোক্রেসি, সেটার ফ্রিডম, এন্ডিওরেন্স ফ্রিডম, সেখানের মধ্যে আপনাকে নিয়ে আসলো ব্রিটেনকে, সেখানে নিয়ে আসলো ফ্রান্সকে, সেখানে নিয়ে আসলো ইটালিকে, সেখানে অস্ট্রেলিয়াকে, সেখানে নিয়ে আসলো সুইজারল্যান্ডের মতো দেশকে, ইস্ট ইউরোপের কিছু কিছু দেশকে সেখানে টেনে আনা। এখন সেখানে মডারেট একটা মুসলিম দেশকে কিন্তু আমেরিকা ইনভলভ করেন। আর সেটা দেখে এবং ঠিক কিছুদিন পরে আপনার ন্যাটোকে সেখানে অপারেশন আনাকোন্ডা নাম দিয়ে ন্যাটোকে সেখানে নিয়ে আসলো আফগানিস্তানে। ন্যাটো যখন আসলো, ন্যাটোর যে দেশগুলো ছিল সেগুলো কিন্তু দেখা গেল সবগুলো কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলো। আর সেটার যে হিডেন, এটাকে কিন্তু স্টাডি করার এখন সময় আসছে। যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা হয়তো এখন এটা নিয়ে কাজ করবে। তালিবানরা দেখলো, আফগানরা দেখলো, সারা জীবন তারা যুদ্ধ করে এসছে, এখানে তারা মরাল একটা স্ট্রেংথ পেয়ে গেল যে পশ্চিমের বিরুদ্ধে, ক্রিশ্চিয়ানিটির এগেনস্টে আমরা দাঁড়িয়ে গেছি, তারা মরাল পেয়ে গেল। এবং অপারেশন আনাকোন্ডা যখন পার্তিয়াতে, এর আগে জালালাবাদ, কাবুল, কান্দাহার, একটার পর হেরাত, সবগুলো থেকে তারা তখন তালিবান ওয়াজ ডিফিটেড। অল অন এ সাডেন অ্যাব্রাপ্টেডলি পেন্টাগন তখন কি করলো, হঠাৎ চিন্তা করলো তারা, and that was the turning point for the Taliban and Afghanistan, আমি বলবো। and the আজকে যেটা হচ্ছে স্ট্যান্ডিং ডিফিট অফ ইউনাইটেড স্টেট, তার প্রেক্ষাপটটা, তার ভিত্তিভূমিকার সৃষ্টি করে দিল। কি করলো, পাতিয়াতে যখন যুদ্ধ চলতেছিল, 2000 আমেরিকান সৈন্য, 1000 আফগান ট্রেন সোলজার, মাত্র 1000ও কম তালিবানের বিরুদ্ধে যুদ্ধে করতে ছিল। সেই সময়ে পেন্টাগন একটা মারাত্মক একটা জিনিস করে বসছে, সেটা হচ্ছে তারা they have decided that not the Taliban but Saddam Hussein, Iraq is the number one enemy that moment, that time for the United States of America. তখন they focus their সমস্ত কিছু, তারা তাদের এম্বাসির সব কিছু নিয়ে গেল আপনার সাদ্দাম হোসেনের এগেনস্টে। সে তাতে কি হলো, তালিবানরা রিগ্রুপ হওয়ার বিরাট একটা সুযোগ পেয়ে যায় সেখানে। আমেরিকা যখন কনসেন্ট্রেট করলো ইরাকে সাদ্দামের এগেনস্টে, ইন দ্য মিনটাইম তালিবানরা সেখানে হোক আইএসআই এর মদদে হোক, যেভাবে হোক, দে গ্রুপ অ্যান্ড দে স্টার্টেড ফাইটিং এগেনস্ট দ্য আমেরিকান। এখন আমেরিকানরা সেখানে যখন এই যে জার্মানদের ইনভলভ করেছে, ওয়ান অফ দ্য জার্মান, হিজ রিপোর্ট আই হ্যাভ গন থ্রু টুডে, আজকেই আমি সেটা পড়তেছিলাম আপনার প্রোগ্রামের জন্য। সে তখন বলেছিল যে জার্মানদের ইয়ে করছে, ইট ইজ নট পসিবল টু উইন দিস ওয়ার। আমরা একটা আনউইনেবল একটা সিচুয়েশনের মধ্যে এই যুদ্ধ করে যাচ্ছি, বেটার উইথড্র। এটা 2008 সালের কথা আমি বলছি। কারণ কি, সেখানে বলছে যে, পরে আমি টাইম ম্যাগাজিন ওটা দেখেছি, আমেরিকা ইজ ফাইটিং ফর হ্যাভিং নো কজ ইন ফ্রন্ট অফ দিস সোলজার। তারা তার সৈন্যদের সামনে কোনো একটা কারণ দিতে পারে নাই যে আমি এই কাজটা, এই অবজেক্টিভসটা আমি অ্যাচিভ করার জন্য আমি যুদ্ধটা করছি, যার জন্য ডিমোরালাইজ আর্মি। এবং টাইম ম্যাগাজিনে বলা হয়েছিল মেডিকেটেড ইউএস আর্মি, মেডিকেটেড আর্মি, যারা ওষুধ খেয়ে ড্রাগস নিয়ে যুদ্ধে যেত। অন দ্য আদার হ্যান্ড তালিবানদের যেটা মরাল শক্তি ছিল, সেটা হচ্ছে এখনো আছে, সেটা হচ্ছে ইফ আই ডাই আই উইল গো টু হেভেন, ইফ আই রিমেইন অ্যালাইভ আই উইল বি এ গাজী। এই যে মরাল স্ট্রেংথ এবং ডিমোরালাইজড একটা দুইটা গ্রুপের মধ্যে এই যুদ্ধটা হয়েছে। এর মধ্যে আব্বাসী ভাই একটু আগে যেটা বলেছেন, কিন্তু আফগানিস্তানের মানে আমেরিকানদের সঙ্গে লড়াইয়ে তো তালেবানরা জিতেছে, সেটি তো যুদ্ধে তো তারা জয়লাভ করতে পারেনি, বরং আমেরিকানরা উইথড্র করবার পরে তারা সামনে এসেছে। উইথড্র এটা যুদ্ধের ক্ষেত্রে আমি বলবো মিলিটারি ভাষায়, ইট ইজ নট উইথড্র। এটা উইথড্র না, এটা হচ্ছে না এগ্রিমেন্ট অনুযায়ী তো তারা সেখানে আর থাকবে না, চলে যাবে। তাদের যেটি পারভেজ করিম আব্বাসী বলছিলেন যে তাদের যে লক্ষ্য ছিল, মূল লক্ষ্য তারা অর্জিত হয়েছে, যেটি বাইডেন বলছেন। এটা এমন একটা উইথড্র, কারণ তাহলে বাগরামে যে কাণ্ড করেছে, তাদের এয়ারক্রাফট নিতে পারেনি তারা, তাদের হেলিকপ্টারগুলি তারা ফেলে দিয়েছে, তাদের লক্ষ লক্ষ এমুনিশন, আজকে যেগুলি তালিবানদের সবচেয়ে বড় শক্তি, সেখানে যেই পরিমাণ আপনার ট্যাঙ্কের এমুনিশন, যে পরিমাণ ট্যাঙ্ক, যে পরিমাণ এপিসি তারা রেখে ফেলে চলে গেছে, এটা হচ্ছে অনেকটা উইথড্রল না, ইটস এ রান অ্যাওয়ে। এটাকে আপনি বিবিসি এবং সিএনএন এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্ট্যানিং ডিফিট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আজকে সেখানে যারা আমেরিকান যারা ব্যাটার্ন আছে, there is this question, General Petraeus, who was the main man behind the Iraq war, যাকে সাবসিকুয়েন্টলি ইরাক
আপনার আফগানিস্তান আনা হয়েছিল, হু ওয়াজ কমান্ডিং দ্য সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল কমান্ড অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অ্যাকর্ডিং হিজ ভার্সন ইটস এ স্টানিং ডিফেট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা আপনি কি করে বলবেন যে না এটা তারা সালাম নিয়ে নিয়ে চলে গেছে, তাদেরকে এখানে গার্ড অফ অনার দিয়ে কিন্তু পাঠানো হয়। তারা রাতারাতি বাগরাম এয়ারপোর্টে যে কাণ্ডটা তারা করেছে, যে পরিমাণ আপনি নিকি হেলি যে আপনার ইউনাইটেড স্টেটে যে ইয়েতে যে রিপ্রেজেন্টেটিভ ছিল, নিকি হেলির হিসাবে যে করা দেখা যাচ্ছে কত $1 বিলিয়ন অস্ত্র শুধু ফেলে চলে গেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সৈন্যরা। এটা কিন্তু উইথড্রল এভাবে হয় না, উইথড্রল হয় অন্য, উইথড্রল ইজ এ রিট্রিট। উড্রালের কমিটমেন্ট তো অনেক পুরনো সেটা 14 থেকে তারা যাবে। এই যে যেমন যেটা কেন ডিফিট বলি, এই যে বলা হচ্ছে যে 3 লক্ষ, যেমন বাইডেন একটা ভাইটাল স্টেটমেন্ট দিয়েছে, সে বলে ওয়াই উইল ফাইট, ওয়াই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাস ফোর্স উইল ফাইট ফর দ্য আদার্স। তারা তাদের 3 লক্ষ সৈন্য একটা গুলি ছড়ে নেয়, এখানে আমেরিকানরা কেন যুদ্ধ করবে, আমেরিকান ওয়াই দে উইল নট কাম ব্যাক লাইক দিস। এটা কিন্তু আপনার এটাকে আমেরিকান সৈন্যদের আমেরিকাকে এখানে সম্মান করে বলার কোনো ইয়ে নাই। উইথড্রল এন্ড রিট্রিট, দিস আর দ্য ভেরি আর্ট অফ দ্য ওয়ার। এখানে কিন্তু একটা উইথড্রলও হয় না, এখানে রিট্রিটও হয় না, দে হ্যাভ জাস্ট রান অ্যাওয়ে সিম্পলি। এটা হচ্ছে তাদেরই ভার্সন, ব্যাটারদের ভার্সন, আমেরিকান জেনারেলদের ভার্সন। এই উইথড্রল বা এই যে পালানোর বিষয়টা নিয়ে তাদের যে আফগানিস্তানে যে আমেরিকান পলিটিক্স তো এখন অনেকটা বাংলাদেশের পলিটিক্সের মতো, সো দুই ধরনের ন্যারেটিভ আছে সবকিছুর। সো বাইডেন সরকারের বিপক্ষে যারা তারা তাদের ভাষ্য তো বলবে, তারা সবকিছুতে নেগেটিভ একটা এটা আমরা বলি, আমাদের কথা বলি, আমি বাইডেনের কথা আমরা বলবো না, আমরা বলি যে এটাকে যদি এটা হতো তাহলে তাদেরকে ওখানে একটা গভর্নমেন্টকে, যে গভর্নমেন্ট এখন তারা যাওয়ার সাথে সাথে এই গভর্নমেন্টকে রেখে গেছে, সে তার আগেই পালিয়ে চলে গেছে। হি নোস দ্যাট হোয়াট দে হ্যাভ ডান। এটা যদি তারা যদি জানতো যে এটা তাদের একটা নেগোসিয়েশন উইথড্র হয়েছে, তাহলে তারা স্ট্যাবল থাকতো। আশরাফ এখনো পর্যন্ত পাওয়ারে থাকতো ওখানে, ওখানে তারা এখন বার্গেইন করতো যে ঠিক আছে আমরা এদেরকে রেখে যাচ্ছি, তোমরা একটা এই যে আজকে বলা হচ্ছে একটা সরকার গঠন করা, এগুলি নিয়ে আলাপ আলোচনা হতে পারতো। এগুলি কিছুই হয় না, এটা কিছুই না করে এটা এইভাবে, এটা তো এটাকে উইথড্রল বলে না, এটাকে আমি রিট্রিটও বলবো না। এটা তো হলে তাহলে একটা নেগোসিয়েশনের প্রশ্ন আসতো আজকে, কে কে সরকারে থাকবে, কারা কারা সরকারে থাকবে না। ইট ইজ অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন দ্য মার্সি অফ দ্য তালিবান নাও। সো আমি আসছি আবার আপনার কাছে যে বুঝতে যে আপনি তালিবান সরকারের স্থায়িত্ব বা আফগানিস্তানের স্থিতিশীলতা সম্পর্কে আপনার বক্তব্যকে সেটি শুনবার জন্য পারভেজ করিম আব্বাস। জি আচ্ছা, এটার উপর বলবো না যে আমরা কথা বলছিলাম, আমি ওনার ভার্সনটা শুনলাম, কিন্তু এখন কথা হচ্ছে যে মোরাল পাওয়ারের চেয়েও আমার মনে হচ্ছে যে এখানে যে সাধারণ মানুষ কেন গ্রহণ করলো তালেবানে, কেন এটা হচ্ছে একটা কথা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কিছু লোক সুবিধা পেয়েছে হচ্ছে অকুপেশনের জন্য, এবং সবটা যে খারাপ ছিল তা না, কেন এখানে হচ্ছে মেয়েদের পড়াশোনা। এবং আমরা কিন্তু ভুলে গেলে হবে না যে সোভিয়েত অকুপেশনের আগেও কিন্তু, সোভিয়েতদের সময় কিন্তু অর্থ সামাজিক ব্যবস্থাতে কিন্তু যথেষ্ট বিনিয়োগ করার চেষ্টা করেছিল, কিন্তু একটা দেশের তো নিজস্ব সম্পদ বা স্বকীয়তা থাকতে হবে। সো এবং সবচেয়ে ঝামেলার কথা হচ্ছে যে আফগানিস্তানের ভৌগোলিক অবস্থা এমন, এত দুর্গম, পাহাড় দিয়ে এখন ছড়িয়ে ছড়িয়ে সব জায়গায় আছে, এবং এত হচ্ছে যে ওদের হচ্ছে যে যেটা বলবো জাতিগত মান, মানে অভিমান বেশি, মানে হচ্ছে আমি পাঠান, আমি তাজিক, তো ওদের মধ্যে আফগান হওয়ার সেন্সটা কিন্তু হতে দেওয়া হয় না, এক। এবং দুই হচ্ছে ওরা মনে করছে যে 20 বছর তো আমরা এখানে এই ধরনের সরকার দেখলাম, লুটতরাজ চলছে, স্বজনপ্রীতি চলছে, দুর্নীতি চলছে, এবং আমরা জানি যে ওরাও তো নিউজ পেপার পড়ে, ওরাও তো খবর জানে, ওরা জানে যে আজ না হয় কাল তো হচ্ছে এটা চলে যাবে। ওরা যখন বারাদারকে বের করে নেগোসিয়েশন করছে 2 বছর ধরে, কোথায় হচ্ছে কাতারে, যেখানে হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যের মধ্যে, এটাও কিন্তু সিম্বলিক, তখনই কিন্তু ওরা বলছে যে এইটার উপর আমাদের কনফিউজ হয়ে গেছে। তালেবান তো প্রত্যেকটা জায়গায় নেগোসিয়েট করে ঢুকে গেছে, বাইরের দিকে আফগানিস্তানের প্রভিন্সে আস্তে আস্তে ক্রিকেট বাইরের দিকে খেতে 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 ভিতরের দিকে আসে, ভিতরটা তো অলরেডি অন্তঃসার শূন্য, ফাঁপা, একটু ধাক্কা দিলেই পড়ে যাবে। প্রত্যেকটা প্রভিন্সে ওদের শ্যাডো গভর্নমেন্ট ছিল, এবং যে আজকে যে তালেবানের বিরোধিতা করছে সেখানে তালেবানের মধ্যে ঢুকে যাচ্ছে। আফগানদের মধ্যে কিন্তু লয়্যালটি একটু অন্যরকম আছে, এবং তালেবানের মধ্যে ঠিক আছে ওদের ধর্মের ইন্টারপ্রিটেশনের ব্যাপারে আমি যাবো না, কেন ওখানে ধর্মের এক ধরনের করে, কিন্তু ওরাও তো ওপিয়াম কাল্টিভেশন, ক্যানাবিস স্মাগলিং, এই যে গোল্ডেন ক্রিসেন্টের সাথে জড়িত ছিল। এককালে ওরা কিন্তু ব্যান করে দিয়েছে যে তালেবান আমলে, কিন্তু পরে যখন তালেবান যখন ক্ষমতা থেকে বের হয়ে গেল তখন ওরা কি করলো, ওরাই আবার এটা যুদ্ধের জন্য ওয়ার ফাইন্যান্সিং করা শুরু করলো। এখন এগুলো অনেক, এবং আবার দেখেন হচ্ছে কি চায়নার সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে যে ওখানে যে উইগারদের সাথে যারা বিচ্ছিন্নবাদী আছে তারা যেন এখানে আফগানিস্তানে আসলে ওদেরকে ওরা তালেবানরা ওখানে সুপর্দ করে দেবে চীনাদের কাছে।
মানে ওরা কিন্তু এখন ওরা কিন্তু এখন একটা মডার্ন নেশন স্টেটের মতো চিন্তা করার একটা চেষ্টা করছে। কিন্তু এখানে আপনার একটা কথা আমার বলতে হবে, ওরা আমেরিকার সাথে অ্যাগ্রিমেন্ট করেই ফেলেছিল যে আমরা কোয়ালিশন গভর্নমেন্ট আর্মির উপর কিন্তু অ্যাটাক করব না। কোয়ালিশন গভর্নমেন্টে কিন্তু পেট্রিয়টসের সার্জের পর কিন্তু ইট ওয়াজ ওয়ার্কিং, কিন্তু সমস্যা হচ্ছিল যে উইল টু ফাইট চলে গেছে। যখন উনি একটা কথা আমি এনার সাথে অ্যাগ্রি করি, উইল টু ফাইট চলে গেছে। টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি আছে, ওরা পাহাড়ে গর্তে এখানে চোরাবালি করবে, শহরগুলো কন্ট্রোল করবে আজীবন। 1000 বছর ধরে আফগানিস্তান ইতিহাসে এরকমই আছে। কিন্তু উইল টু ফাইট যখন একটা সুপার পাওয়ারে চলে যায় বা একটা অকুপাইং পাওয়ারে চলে যায়, তখন কিন্তু ওরা বেশি দিন থাকতে চায় না, দে উইল লুক ফর ওয়ে আউট। এবং এখানে কি হচ্ছে, একই সাথে সমান তালে আমেরিকান সোলজারদের উপর আমরা অ্যাটাক করবো না, কিন্তু আফগান ন্যাশনাল আর্মির উপর অ্যাটাক করবো। প্রত্যেক দিন 120টা করে গড়ে আক্রমণ হতো, তো আর্মি তো ডিমোবিলাইজড হবে, ডিমোটিভেট হবে। যখন এরিয়াল সাপোর্ট দেওয়া বন্ধ করে দিল আমেরিকানরা, তখন তো আর কোনো কিছু নেই, ওয়েপেন্স নেই, লিডারশিপ নেই, স্থায়িত্ব নেই, আশরাফ গানির কোনো সম্পর্ক নেই। পশ্চিমা বিশ্ব হারে নেই, আমি বলবো পশ্চিমা বিশ্ব যেটা হেরেছে হচ্ছে ওদের ক্রেডিবিলিটি। এবং পরপর 2বার আফগানিস্তানের সাথে কিন্তু পরপর 2বার, আমরা বলি ঘর পোড়া গরু এখানে সিঁদুরে মেঘে ভয় পায়। একবার হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে পরাস্ত করার জন্য ওরা করেছিল, এখানে হচ্ছে এখানে ওরা পাকিস্তানের থ্রু দিয়ে সৌদি ফান্ড দিয়ে এখানে ফানেল করে এটা একটা করেছিল, একটা বেহিমত করেছিল। সোভিয়েত ইউনিয়ন প্রায় ধ্বংস হয়ে গেছিল, নিজেদের প্রবলেমও ছিল। তারপর যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুক্তরাষ্ট্র বললো এখন তোমরা নিজেদের মধ্যে করো ভাই, আমি চলে যাচ্ছি। চলে গেল এক ধাক্কা। তারপর বোরহানুদ্দিন রব্বানি আসলেন, আহমেদ শাহ মাসুদ আসলেন, আপনার হেকমাতিয়ার আসলেন, একজন আরেকজনের কাবুলে, মানে এটা হচ্ছে আপনার গেম অফ মিউজিক্যাল চেয়ার্স, বাচ্চারা খেলে না, একদিন কাবুল আমি নিচ্ছি, আরেকদিন আমি নিচ্ছি, খুন খারাপি দর্শন লুটরাজ। এর জন্যই তো তালেবানরা আসছিল। তালেবানে এসে দেখার পর দেখলো ও বাবা এ তো আরো উপরের দিকে, এই কাটো ওই খুন করো এই করো, তখন হচ্ছে সবাই মিলে তাড়ালো। 20 বছর আফগানরা ভাবলো ঠিক আছে বাবা এরা আছে, এরপর যেন ওদেরকে ছেড়ে দিল। এখন কি পজিটিভ স্পিনটা কি, আমরা সবচেয়ে বড় ইভ্যাকুয়েশন করেছি, সাকসেসফুল ইভ্যাকুয়েশন করেছি, 70,000 লোককে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সাধারণ আফগানদের কি হবে, সাধারণ মানুষের যে দেখে। এবং কিন্তু এটাও আমি বলবো খুব তাড়াতাড়ি এটাতে খুব উত্তেজিত হওয়ার দরকার নেই যে যুক্তরাষ্ট্র হেরে গেছে, কেননা ভিয়েতনাম থেকে কিন্তু ওরা এইভাবে সেরে আসছিল। তো সেই ভিয়েতনামে কিন্তু এখন আমেরিকান ফাইটার প্লেনরা যাচ্ছে, একসাথে ওরা দুজনে সহযোগিতা করছে চীনের বিরুদ্ধে, এটা কিন্তু একটা সামরিক অ্যালায়েন্স করছে। তো ভিয়েতনামের দেয়ালে কয়েক বছর আগে তো লেখা থাকতো মানে মার্কিন বিনিয়োগের জন্য সবচেয়ে মানে আজকের যে মানে এবং আফগানিস্তান এখানে কিন্তু এখানে ওরা যে চলে গেছে, এটা তো আমেরিকার লম্বা গেম হতে পারে যে চায়না ইনভেস্ট করুক, কেন ওরা জিনজিয়াংকে মোবিলাইজ মানে এটাকে সিভিলাইজ করতে হবে। আমরা শুনছি টাপি যেটা আছে তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়াতে যাবে নাকি না আল্লাহ মালুম, বা টাপি 2021 সালে ওখানে হচ্ছে আশকাবাদ থেকে নর্দার্ন পাইপলাইন ফিল্ডস থেকে একেবারে মুলতান পর্যন্ত আসবে। চায়না যত বিনিয়োগ করবে, যত এখানে ন্যাচারাল রিসোর্স এক্সট্র্যাক্ট করবে, তখন যদি ওটার উপর ওখানে যদি এখন একটা অ্যাটাক হয়, ওরা তো বলতে পারে যে চায়না বিনিয়োগ করুক, চায়নার বিনিয়োগ করার পর ওখানে হচ্ছে যুক্তরাষ্ট্রকে দূর থেকে এখানে করবে, বডি কাউন্ট নেই, এখন অনেক কিছুই করা যেতে পারে। এবং তালেবানও যে এখন হয়তো বা যেভাবে পাকিস্তানের উপর বিনিয়োগ করেছে, যেখানে মনে করে যে হবে, তালেবান যদি হঠাৎ করে ওরা যে আরও স্মার্ট হয়ে যায়, ওরা যদি ইন্ডিয়ার সাথে একটা ইকুই ডিস্টেন্সে চলে আসে, আমরা মনে করছি যে আর এখানে আপনি কাবুলে কেন সিআইএ ডিরেক্টর এসে এখানে নেগোশিয়েট করবে যদি এখানে এইরকমই হয়ে যায়? দেখেন এটা কিন্তু অনেক কিছু হচ্ছে শ্যাডো এন্ড ক্রিয়েট। আমি কিন্তু বলছি না দিস ইজ আ মোরাল ডিফিট, আমি বলবো না ইটস এ মিলিটারি ডিফিট, ইটস এ মোরাল ডিফিট। কারণ আমেরিকা যখন আরেকবার কোনো জায়গায় ইন্টারভেনশন করতে যাবে, যখন রুল অফ ল করতে যাবে, তাহলে বলবে তোমার কমিটমেন্ট কোথায় আছে? আপনার তো জাপানে এখনো আর্মি বেস আছে, সাউথ কোরিয়াতে এখনো আমেরিকান আর্মি বেস আছে, এবং ওরা তো জানতো যে ওরা চলে গেলে এরকম তাসের ঘরের মতো পড়ে যাবে। তাহলে ওদের মাথায় কি ছিল? এবং হ্যাঁ, আর আমেরিকা যদি এখানে ওদের সোলজারদেরকে বাইরে না রাখতে চায়, না করতে চায়, তাহলে সুপার পাওয়ারের ট্যাগটাও নিয়ে ওদের চিন্তা করতে হবে। কেন এটা হচ্ছে লস অফ, ট্রাম্প যদি খারাপ থাকে তাহলে বাইডেনটা কি, প্রেসিডেন্ট বাইডেন আসার আমি কিন্তু তখনও বলেছিলাম, এখন কিন্তু ঘরোয়া রাজনীতি উনি কিন্তু সেল করছে যে আমি আমার অভ্যন্তরীণ রাজনীতি $3.5 ট্রিলিয়ন আমি হচ্ছে পুনর্নির্মাণ একটা করতে চাই, পুরো আমেরিকার ইকোনমিকে অবকাঠামো পুরো এখানে খোলস পাল্টিয়ে দিবে, এটা নিয়ে কিন্তু উনি ফোকাস করছে। আর এটা বলছে আফগানিস্তান আর্মিরা নিজেরা করতে পারে না, তাহলে আমেরিকানরা কি ট্রেনিং দিল? এবং এটা হচ্ছে যে বিদেশে বসে দেশকে ক্রিটিসাইজ করা খুব সহজ। ওই লোকগুলোকে আমি এখানে কোথা থেকে বাতিল পচা বস্তা জিনিস লোকগুলোকে নিয়ে এসে আমি ক্ষমতায় বসিয়ে দিলাম, এই পলিসিও কিন্তু এখানে হবে না। কেননা
যখন দেশের লোক পরিবর্তন চাইবে তখনই পরিবর্তন হবে। এটা কিন্তু আমেরিকা বা পশ্চিমা বিশ্বের যে এক ধরনের অ্যারোগেন্স চলে আসছিল, একটা অহমিকা চলে আসে, এবং এটা বলতে হবে। ওয়ার অন টেররে এখানে ওরা ওসামা বিন লাদেনকে আলাদা করে সরিয়ে নিতে পারতো না? এই যে এখানে এতগুলো যে বন্দুক গোলা গালেজ করলো, ইরাক চলে গেল, সিরিয়াতে কি অবস্থা, লিবিয়াতে আছে। তো আমেরিকা আগে যখন কি হয়েছে, যখন ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওরা তো জার্মানিকেও ধ্বংস করেছে, জাপানকেও ধ্বংস করেছে, তারপর তো ওরা পুনর্নির্মাণও করেছে। তার জন্যই তো আমেরিকার গুণগান আছে, এক ধরনের একটা বেটার ওয়ার্ল্ডের একটা চিন্তা করতে দিয়েছে। এখন চায়না বলছে আমার সাথে থাকো, রাশিয়া বলছে আমার সাথে থাকো, বিনিয়োগ করো। আর কতদিন ওরা সাস্টেন করতে পারবে এটা একটা আলাদা জিনিস। কিন্তু এবং আফগানিস্তানকে স্টেবল করতে আমার মনে হয় না। কেন শুধু একটা কথা বলে দেবো, আমরা শুধু দক্ষিণ এশিয়ার ম্যাপটা বলি, এটা আমি সবসময় ছাত্রদেরকে বলি, দুই সাইডে পূর্ব ও পশ্চিমে, একদিকে হচ্ছে সিপেক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, আরেক জায়গায় হচ্ছে সিমেক, চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর। চায়নার দুইটা হচ্ছে আপনি কি বলবো বড় সড়ো প্রেস্টিজ প্রজেক্টস। এখন এই দুইটাকে আমেরিকা তো প্রথম থেকেই বলে আসে বিআরআই ওদের বিরোধিতা আছে। তো সিপেক আর সিমেকে ইনস্টেবিলাইজ মানে এটা ডিস্টেবিলাইজ করার জন্য আফগানিস্তান স্টেবল রাখাটাকে ওদের মধ্যে কতটুকু এটা লং টার্ম মধ্যে ইন্টারেস্ট আছে, এটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। মেজর ইমদাদুল ইসলাম। সরি জিলু ভাই। জি, না যেটি জানতে চাইছিলাম যে স্থিতিশীলতা আপনি দেখতে পান কিনা, বা কতদিনে এটি স্থিতিশীল হবে কি মনে করেন, বা এই সরকারি তালেবানরা কতদিন নিজেদের ঐক্য ধরে রাখতে পারবে, সেটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে, কতদিন টিকে থাকতে পারবে সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। সো আপনি কি মনে করেন? এটা নিয়ে আমি আব্বাসী ভাইয়ের একটা পয়েন্টে আমি খুব একমত এটা ওনার অ্যানালাইসিসের সাথে। সেটা হচ্ছে আফগানিস্তানে এখন ইজ গোয়িং টু বি, আমরা তো আগে গ্র্যান্ড গেম দেখেছি, এবার কমপ্লেক্স গেম দেখবো এবার ফিউচারে। কমপ্লেক্স গেম মিনস এরকম, আফগানিস্তানে অলরেডি যেটা আমরা একটা বিভিন্ন ইয়েতে দেখা যাচ্ছে, যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদের বিভিন্ন পত্র পেপার, এই রিসেন্টলি কিছু কিছু পেপার, এখানে চার্টার বুক বলে একটা বই আছে, সে একবারে 2021 সালের প্রেডিকশনের মতো দেখছে, যে সেটা হচ্ছে যে একদিকে ইউরোপ, দ্যাট ইজ ন্যাটো, ইউনাইটেড স্টেটস, স্পেশালি ব্রিটেন অ্যান্ড ইউনাইটেড স্টেটস, তারা একটা দিকে তাদেরকে টানতে চাইবে সোভিয়েতের এগেনস্টে, চায়নার এগেনস্টে এদেরকে ব্যবহার করা। অন্যদিকে সোভিয়েত চাইবে এদেরকে তালিবানদের কাছে টেনে নিয়ে সেন্ট্রাল এশিয়াকে স্টেবল রাখা। আবার চায়না যেটা আব্বাসী ভাই কভার করেছেন, চায়না এখন চাচ্ছে পাকিস্তানকে নিয়ে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেটাকে এক্সিকিউট করে, সেটাকে ভাইব্রেন্ট করে, সেখানে আফগানিস্তানকে ইকোনমিক যে তাদের যে স্ট্যাবিলিটি, অর্থাৎ পলিটিক্যাল স্ট্যাবিলিটি গেইন করার জন্য অর্থনৈতিক যে সমৃদ্ধি বা অর্জন, সেটাকে নিশ্চিত করে তালিবানকে স্টেবল করা। সেখানে চায়নার যেটা ইন্টারেস্ট, সেটা হচ্ছে উইঘুর মুসলমানদের যেসব ইস্যু আছে, সেটাতে যেন ইউনাইটেড স্টেট যেন তালিবানদেরকে ব্যবহার করতে না পারে। সেটা তো তালিবানরা করবে না বলেও দিয়েছে যে তারা বলা, ওই যে একটু আগে আব্বাসী ভাই বলছেন না, এখন তো বলা তো অনেক কিছু বলবেন, কিন্তু করার মধ্যে যে কি করে বসেন, দ্যাট ইজ এ থিং। যেটা যেমন আমেরিকানদের সাথে একসময় তারা বলেছিল সবকিছু করবে সোভিয়েতের, আবার যেটা চায়নার উপর অর্থনৈতিক নির্ভরশীলতা মানে যদি রাখতে হয়, তাহলে তো তারা উইগুর নিয়ে কথাবার্তা বলবে না, কিছু করবে না, এটা স্বাভাবিক। সেই জায়গায় সেখানে আদর্শ আর থাকবে না। সেই জায়গায় যখন সিআইএ ডিরেক্টর, আপনি তো আদর্শ তো এই যে যখন পলিটিক্স যখন ঢুকে পড়বে, যে সিআইএ ডাইরেক্টর এখনো পর্যন্ত যেটা আমরা বলছি আমেরিকার স্ট্যান্ডিং ডিফিট, সেখানে তারপরে সিআইএ ডাইরেক্টরকে অ্যাকসেপ্ট করা, তার সাথে বসা, সেখানে কিন্তু অন্য একটা মেসেজ আবার দিচ্ছে একই সাথে। যেমন হামিদ মিরের গতকালকে একটা জিনিস, হামিদ মির কিন্তু ওয়ান অফ দ্য অথরিটি, সে 3 বার ওসামা বিন লাদেনের ইন্টারভিউ করেছে, তালিবানদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। তার একটা ইয়ের মধ্যে দেখা গেছে, যে লেখার মধ্যে দেখা গেছে হামিদ মির যেটা বলেছে, আমি অনেকটা ওনার এটাকে অথেন্টিক হিসেবে দেখছি, সেটা হচ্ছে এটা যে তারা মুখে যতই কথাই বলুক, এখনো পর্যন্ত এটা দেখার বিষয় যে তারা হাউ দে আর মুভ। বলে আমি সবকিছু করে গিয়েছি, হঠাৎ করে আমাকে অ্যারেস্ট করে ফেললো, তারা আমার দাড়ি নাই। তো এরকম জিনিস নিয়েও তারা অনেক সময় সিলি অনেক ডিসিশন করে নিয়ে ফেলে। তালিবানদের তার দাড়ি নাই বলে তাকে অ্যারেস্ট করেছিল, এবং আল কায়দার লোকরা এসে সেখান থেকে, ওসামা বিন লাদেনের লোকরা এসে তাকে রেস্কিউ করেছিল। সেই কথা সেরকম সিদ্ধান্ত তারা অনেক সময় হুমজিকারে নিতে পারে। সেখানে একটা জিনিস আসছে, সেটা আমি এখন নিয়ে আসতে যাচ্ছি, হয়তো পরবর্তীতে আপনি এটা আনবেন কিনা, হয়তো আনতেও পারেন, যে আমাদের কারা কারা সেখানে 10টা দেশকে বলছে তারা দে উইল রিমেইন অলওয়েজ ইন অ্যাংজাইটি তালিবানদের সামনের মুভগুলো নিয়ে। 10টির মধ্যে ভারত, বাংলাদেশ, চায়না,
মিয়ানমার, এরকম 10টা দেশের, সোভিয়েত ইউনিয়ন তার সেন্ট্রাল এশিয়াকে নিয়ে, তারপরে চায়না তো আছেই তার উইঘুর নিয়ে, এরকম 10টা দেশের নাম দিয়েছে যারা এটার মধ্যে একটা অ্যাংজাইটির মধ্যে একটা তারা কাটাবে, তালেবান কি মুভ করে, কিভাবে করে এবং সেটা কিভাবে করতে চাচ্ছে, করবে কিনা। তো এখানে প্রশ্ন আসছে, এখন তালিবানরা দেখার বিষয় হচ্ছে তারা যেটা বলছে, দে উইল জাস্ট ফোকাস অন আফগানিস্তানস ডেভেলপমেন্ট, তারা স্টেবল গভর্নমেন্ট করার চেষ্টা করবে। অনেকেই বলছে, বিভিন্ন ভাষ্যকাররা বলছে যে এখন তালিবান আগের সেই তালিবান এখন নাই, তালিবান অনেক চেঞ্জ, যেটা আপনিও আপনার ওপেনিং এতে বলেছেন যে অনেক নতুন নিউ জেনারেশন তালিবান আসছে, যারা সুন্দর কথাবার্তা বলছে, তাদের হয়তো ইনার ইয়ার মধ্যে অনেক পরিবর্তন আসছে, বহির্বিশ্ব দেখে তারা তারা স্মার্টলি, আমি বলবো যে দোহাতে তারা নেগোসিয়েটেড উইথ দ্য কাউন্টার পার্টের সাথে তারা নেগোসিয়েট করেছে। অন দ্য আদার হ্যান্ড তারা সবগুলো শক্তিকে এক ধরনের হিপনোটাইজ করে রেখেছে এবং তারা খুব স্মার্টলি এবং খুব ইন্টেলিজেন্টলি তারা দে হ্যাভ ক্যাপচার কাবুল, তারা চলে আসছে এখানে। তাদের আভ্যন্তরীণ, আমরা বলছি হাজারা, পশতুন, এটা সেটা, তাজিক, এদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট যেটা, সেটাকে তারা সাবসাইড করে, সেটাকে তারা ওভারকাম করে তারা কিন্তু ঠিকই কাবুলে চলে আসছে। এখন তারা সেখানে ইনক্লুসিভ গভর্নমেন্টের কথা বলছে, এটাও না বলে পারতো, পশতুনদের নিয়ে হয়তো, বা পাকিস্তানের মুখাপেক্ষি হতে পারতো, বা এর মুখাপেক্ষি হতে পারতো, সেটা না করে তারা দে আর টেকিং টাইম অ্যান্ড তারা সেটার জন্য, সেটা মনে হচ্ছে যে তালিবানরা হয়তো স্টেবল গভর্নমেন্ট আফগানিস্তানে গঠন করবে। বাট কথা হচ্ছে এখানে তারপরও দেখা যাচ্ছে, যেমন ব্যাংকের যে পাইপলাইনে যা আছে সেগুলো যত প্রেশার ক্রিয়েট করবে, এগুলি যত করবে, তারা হয়তো চায়না রাশিয়ার দিকে তখন ঝুঁকে পড়বে। তখন হয়তো দেখা যাবে কমপ্লেক্স গেম, যেটা আমি বলছি, জটিল একটা খেলায় মেতে উঠবে আফগানিস্তানকে নিয়ে। এই যে বিশ্বের যারা স্টেক হোল্ডার আছে, জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট যাদের আছে, কেউ চাইবে সেন্ট্রাল এশিয়াকে স্টেবল রাখার জন্য, কারণ সেন্ট্রাল এশিয়াতে প্রুভেন যেই রিসোর্সেস আছে, যে তেল, গ্যাস, অমুক সমুক যেগুলো আছে, সেটার প্রতি লোভাতুর দৃষ্টি সবারই আছে সেখানে। সেটা যদি সেন্ট্রাল কন্ট্রোল করতে যায়, Taliban will be one of the weapon. Afghanistan will be one of the bad to launch their object to achieve their objectives. একটা লঞ্চিং প্যাড হিসেবে হবে। তো সেখানে এখন দেখার বিষয় হচ্ছে চায়না কত পাকিস্তানকে নিয়ে কতটুকু আগায়, অথবা সোভিয়েত ইউনিয়ন এখানে তালেবানদের কতটুকু সাহায্য সহযোগিতা পেতে পারে, অথবা ব্রিটেন, আমেরিকান অ্যাক্সিস সেখানে কিভাবে তালিবানদেরকে ইউজ করে উইঘুরের এগেনস্টে ব্যবহার করতে পারে, সেন্ট্রাল এশিয়াতে ব্যবহার করতে পারে, বা আবার পাকিস্তান চাইবে এদেরকে কাশ্মীরের দিকে ড্র্যাগ করে কতটুকু আনা যেতে পারে। এটার মধ্যে তালিবান মধ্যখানে আর কত স্মার্টলি তারা তাদেরকে স্টেবল করে আফগানিস্তানকে, তাদের যে যেটা আব্বাসী ভাই একসময় বলছিলেন যে আফগান যে যেটা তাদের স্পিরিট, অর্থাৎ একটা ন্যাশনহুড তাদের ভিতরে, উইদিন দ্য মেনি সেক্টস, বাট একটা ন্যাশনহুড গড়ে তোলা, উই আর আফগান, এই জিনিসটা প্যাট্রিয়টিজম তাদের মধ্যে ডেভেলপ করা, কতটুকু তারা এজেন্ডা বাস্তবায়ন করতে পারে সেটার উপর ডিপেন্ড করবে তালিবানরা কি করবে ভবিষ্যতে, বা তালিবান সরকার স্টেবল হবে কি স্টেবল হবে না। মিস্টার পারভেজ করিম আব্বাসী, বাংলাদেশ কতটা আফগানিস্তানকে নিয়ে ভাববে, বা বাংলাদেশে কি করা উচিত, এটি একটি প্রশ্ন। সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার প্রশ্নটা যদি আলোচনা করি, ভারতের সঙ্গে আমরা জানি যে ভারতের সেখানে অনেকে বিনিয়োগ আছে, তো ভারতের কনসার্নটা অনেক বেশি। বাট অপরাপর দেশসমূহের ক্ষেত্রেও যদি আমরা বিবেচনা করতে চাই, কি দাঁড়াবে বলে মনে করেন? একটা হচ্ছে সিকিউরিটি রিস্ক। সিকিউরিটি রিস্কটা কিভাবে, তালেবান এখন চাইবে হচ্ছে আফগানিস্তান স্টেবল হোক, কেন ওরা এখানে কোনো কিছু হলে, এবং অন্যান্য জঙ্গিদের আপনি যেমন বলছিলেন, তাদেরকে আল কায়দা বা অন্যদেরকে ওখানে ওরাও এখানে ওদের ওটা আশ্রয় দিতে চাইবে না, কেন ওরা অন্যান্য গভর্নমেন্ট ওদের উপর চাপ দিক বা ইন্টারভেনশন করুক, এটা করবে। এবার ওদের ব্যাকাররাও খুব স্মার্ট এখানে যে ওরা করছে, কিন্তু বিপদটা হচ্ছে আমার আফগান আর্মির নিয়ে। আমি এটা আমি আমার একটা আর্টিকেলও লিখেছিলাম কিছুদিন আগে প্রথম আলোতে, ট্রানজিশন টু টাইম অফ ট্রাবলস, এটা আপনার এখানেও আসছিল। যেটা এখানে হচ্ছে যে আফগান আর্মিতে 2.5 লাখ, ধরলাম হচ্ছে যে ঠিক আছে হিসাব ওরা বাড়িয়ে বলেছে 1 লাখ, এই 1 লাখের মধ্যেও যদি মনে করেন 50,000 সারেন্ডার করেছে। অনেকে তো তাজিকিস্তানে পালিয়ে গেছে, কিছু ভারতের দিকে, এখানে ভারতের দিকে তো যাবে না, ইরানের দিকে পালিয়ে গেছে, এখানে চলে গেছে। এরকম যদি 2 থেকে 3 হাজার লোকও যদি রিক্রুট করে, ওরা তো অলরেডি ওরা ট্রেন্ড আর্মি, এখন ওদেরকে দিয়ে যদি এখন ওখানে ভাড়াটে খুনি হিসাবে বা এখানে হচ্ছে সন্ত্রাসের কাজে যদি লিপ্ত হয়, আপনি বলবেন এগুলো হতেই পারে না। কিছুদিন আগে হাইতির প্রেসিডেন্টের অ্যাসাসিনেশন হলো, মোসে জোভেনাল। কিভাবে হলো? মার্সিনারি ভাড়াটে খুনি নিয়ে আসে, এবং এরা কি কলম্বিয়ান আর্মি যারা ছিল, যারা এমনকি আমেরিকায় গিয়ে ট্রেনিং পেয়েছে, তারা যেন আর্মি থেকে ছাঁটাই করে দিয়েছে বা আর্মির ফান্ডিং কমে গেছে, তারা হচ্ছে এইসব কাজে লিপ্ত হয়ে গেছে। এখন বিপদ হচ্ছে এটা হচ্ছে এক,
এটা হচ্ছে সিকিউরিটি ইস্যু, এটা হচ্ছে পুরা সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া এবং হচ্ছে আপনার মিডল ইস্ট, এই তিনজনের জন্য হচ্ছে এখান থেকে হচ্ছে এখানে একটা ট্রেন আর্মি এখানে এখন আর কোনো অস্তিত্ব নেই। ওদেরকে কি তালেবানের নিজেদের মধ্যে নিবে না কি ওদের মধ্যে যাবে, প্রতিবেশী দেশগুলোকে ওদেরকে নিজের স্বার্থেই ব্যবহার করবে নাকি না, এবং ওরা অন্য কোনো উগ্রপন্থী সংস্থায় যাবে না, এটা তো এখন কেউ তো এটা গ্যারান্টি দিতে পারে না। আমরা রিস্কটা বাড়াতে যাচ্ছি না, এবং দিস ইজ ওয়ান বিগ কনসার্ন, এবং এটা আমাদের এখানে এটার জন্য আমরা রিজিয়নালি কোঅর্ডিনেট করতে হবে। প্লাস আফগানিস্তান সার্কের মেম্বার, এখন আফগানিস্তান যেহেতু সার্কের মেম্বার, এখন কি গভর্নমেন্ট ইন এক্সাইলের সাথে কি আমাদের এখানে এটা করতে হবে, মানে এখানে নাকি আমরা হচ্ছে যে গ্রাউন্ড রিয়ালিটি মেনে নিয়ে বাকি দেশগুলো যেগুলো আছে এটা নিয়ে আমরা অবজার্ভ করে এখানে আগাতে হবে? কারণ আমাদেরও তো কিছু, আমাদের বেশ কিছু বাংলাদেশি এখানে আছে আপনার মাইক্রো ক্রেডিট সংস্থার সাথে, বা এখানে হচ্ছে যে এখানে এই শিক্ষা খাতে, ব্যাংকিং খাতে, এগুলোতে আছে। এবং সামনে অদূর ভবিষ্যতে আমরা যেমন অনেক সময় অনেক কিছুতে আমরা অনেক সময় উই আর টু কশাস, আমরা এখানে বলবো এখন যদি মনে করেন এখানে যদি আফগানিস্তান স্টেবিলাইজ হয়ে যায় এবং এখানে যদি একটা বিশাল বড় অয়েল আর গ্যাস করিডোরে এখানে একটা কাজ হয়, তখন কি আমরা কি এটাতে আমরা ইনভলভ হব না কি না, এটাও আমরা চিন্তা করতে, কারণ ইন্ডিয়া এখন চাইছে তালেবানের সাথে সম্পর্কটা এখানে ঠিক করতে। এবং যে ন্যারেটিভটা দেওয়া হচ্ছে, এই ন্যারেটিভটার মধ্যে যাতে হচ্ছে যারা হচ্ছে উগ্রপন্থী, যারা দেখুন আফগানিস্তানের লোকরা আফগানিস্তান কিভাবে চালাবে এটা হচ্ছে ওদের ব্যাপার, এটা তো আমাদের এখানে এটা হচ্ছে যে এটা কমপ্লিট না, কিন্তু কোনোদিন এটাকে ওদেরকে ওই স্বাধীনতা দেওয়া হয়নি। কিন্তু এখানে যদি এখন মনে করেন যে ওখান থেকে যদি আমরা রং লেসেন্স নিই, এবার রং লেসেন্সগুলো কিন্তু ভুল লেসেন্সগুলোটা কি, যে এরা জিতেছে এই কারণে, তার মানে ওরা হচ্ছে মেয়েদের এডুকেশনের ব্যাপারে, ওরা বা মেয়েদের পার্টিসিপেশনের ব্যাপারে, বা সমাজে এক ধরনের ইন্টারপ্রিটেশনের ব্যাপারে, এইগুলোর প্রতি ঝুঁকিটা সব জায়গায় বাড়তে পারে। এবং আফগানিস্তানে এই তালেবানের বিজয়টা আবার হচ্ছে ভারতেও যেখানে আছে উগ্র হিন্দুবাদ যেটা আছে, এটাকে আবার কী রকম একটা প্রভাব পড়তে পারে, ওটার আবার একটা কাউন্টার রিয়াকশন হিসেবে আবার হচ্ছে ইসলামের এখানে আছে উগ্র যে এখানে সংস্থা আছে, বা উগ্র বৌদ্ধ যেগুলো আছে, শ্রীলঙ্কা তো এখন হচ্ছে দেখি এখানে হচ্ছে যে এখন মুসলমানদের প্রতি এখানে এক ধরনের এখানে একটা এখন কি বলবো চরম এক ধরনের একটা অসহিষ্ণুতা, এক ধরনের একটা ইনটলারেন্স চলে আসছে এখন। এটা হচ্ছে এবং সঙ্গে হচ্ছে কোভিড, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এতগুলো লোক যে চলে যাচ্ছে, আফগানিস্তানে তো কোভিড আছে, তালেবানকে দেখে মনে হয় না বোধহয়, এতগুলো লোক চলে যাচ্ছে, এটা কি এখন এরা কি নেক্সট কোভিড ক্যারিয়ার হয়ে যাচ্ছে, যেগুলো ভারতে যাচ্ছে, যেগুলো কিছু পাকিস্তানে যাচ্ছে, ইরানে যাচ্ছে, অস্ট্রেলিয়া, আমেরিকা সব জায়গায় যাচ্ছে, যখন এইসব জিনিসগুলো কিন্তু আমাদের এখন সামনে এখানে চিন্তা করতে হবে। এবং আমাদেরকে ক্লোজ সিকিউরিটি কোঅর্ডিনেশন করতে হবে উইথ অল আওয়ার নেইবার্স ইন সাউথ এশিয়া, বিকজ এটা হচ্ছে যে আফগানিস্তান স্টেবিলাইজ না হলে ইতিহাস সাক্ষী দিয়েছে 1000 বছর ধরে পুরা আপনার দক্ষিণ এশিয়া কিন্তু এখানে কিন্তু নানান ধরনের এখানে প্রভাব পড়েছে। সো এইটার ব্যাপারে কিন্তু আমাদের সবসময় এখানে একটা আমাদের এখানে একটা চোখ রাখতে হবে আফগানিস্তানের ব্যাপারে। জি হ্যাঁ, এটা আমিও একমত আব্বাসী ভাইয়ের সাথে। আমাদের এখানে কারণ কিছুদিন আগেও হয়তো খেয়াল করেছেন আমাদের ডিএমপি কমিশনার ওখানেই বলেছেন যে বাংলাদেশ থেকেও কিছু লোক গিয়ে, আমি ওই সেন্সে বলবো ওদের আফগান যারা পালিয়েছে তাদের ট্রেন তাদের দিয়ে আমি খুব বেশি সংক্ষিপ্ত নই, কারণ তারা হয়তো আলটিমেটলি ডিএমপি কমিশনার বলেছেন বটে, কিন্তু এটি ওনার জানবাড়ি কথা কিনা আর ওনার বলবাড়ি কথা কিনা, তো ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বে ওটা আমি ওই কথাটাকেই আপনাকে টেনে আনছি। কারণ আমাদের এই যে মুফতি হান্নান টান্নান এরাও কিন্তু একসময় আফগানিস্তানে গিয়ে ট্রেন হয়েছে, তো সেরকম এখন আমরা জানি না ওখানে কতজন এইরকম হান্নানরা ওখানে আছে, সেটা কিন্তু এখন আমাদের জানার বাইরে। বা এই ইদানিং যখন তালিবান যখন আস্তে আস্তে রিগ্রুপ হয়ে যখন একটার পর একটা শহর পতন হচ্ছে, তখন পাকিস্তান হয়ে কতজন ওখানে পার হয়ে গেছে, তারা আবার সেখান থেকে সেই জোশ বা সেরকম একটি স্পিরিট নিয়ে অন্য কোথাও তারা কোনো কিছু করার জন্য সেটা চিন্তা ভাবনা করছে কিনা, সেরকম কিন্তু এই জিনিসটাকে এখানে সবচেয়ে বেশি আমাদের নজরদারিতে রাখতে হবে। কারণ এটা কখনো ভুললে হবে না, আমাদের এখানে একটা কিন্তু গিভেন সিচুয়েশন রয়ে গেছে। গিভেন সিচুয়েশনটা হচ্ছে, আমি একেবারে স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে রোহিঙ্গারা। এখানে 12 লক্ষ লোক আছে, এখানে যে কোনো ইনফিলট্রেশন ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য আপনি একটা মাইনফিল্ড হতে পারে। এটা কিন্তু যারা যে স্ট্র্যাটেজিক স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে অনেকেরই হয়তো প্ল্যান প্রোগ্রাম থাকতে পারে যে একজনের একে অপরের বিরুদ্ধে ব্যবহার করা, একে অপরের যেটা এখানে আমি বলবো যে ইকোনমিক যে সেক্টরগুলি আছে বা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টগুলো আছে বা জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, সেখানে কিন্তু আঘাত খানার জন্য এটা আমরা কেউ এখনো জানি না। তবে জানি না বলেই সেখানে আমাদেরকে বেশি করে সজাগ থাকতে হবে যে এই কোন 14 আবরণে কোনখানে কে এসে পড়ছে। আমার সবচেয়ে যেটা ভয় ভাই, সেটা হচ্ছে
এই যে যেমন কালকেও বলা হচ্ছে, আমি আজকে একটা চ্যানেল আমাকে প্রশ্ন করে 74 জন রোহিঙ্গাকে এই যে চট্টগ্রামের একদম কাছেই সাতকানিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে, দেয়ার এবং এখানেও আছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে, হচ্ছে। এখন যদি আফগান ফেরত কোনো এরকম কোনো যারা মধ্যে এরকম ট্রেন সে যদি 2-4-5 জনকে নিয়েও 2-4-10 জন 20 জনকে নিয়েও কোনো একটা নিউসেন্স ক্রিয়েট কিন্তু করতে পারে, এটা কিন্তু হচ্ছে আমাদের প্রেডিকশন। এটা এটা হতে পারে বিকজ গিভেন সিচুয়েশন। এটা কিন্তু এটা অলরেডি তারা এক ধরনের দে আর মেন্টালি সাইকোলজিক্যালি তারা কিন্তু আপসেট একটা জনগোষ্ঠী এখন সেখানে। ইটস ভেরি ইজি টু ইউজ দ্যাম। এই জন্য দক্ষিণ এশিয়াতে, এবং সেটা কিন্তু আমি আগেও বলেছি আপনার প্রোগ্রামের মধ্যে, এটা কফি আনানই বলেছে, যদি এটা এভাবে থাকে তাহলে কিন্তু ইট ইস গোয়িং টু বি ফার্টাইল ল্যান্ড ফর দ্য মিলিটেন্সি। এটা কিন্তু বলাই আছে, তার কমিশন রিপোর্টে আছে। এবং মিলিটেন্সি যদি সেখানে ডেভেলপ করে, সেটা সাউথ ইস্ট এশিয়া, শুধু বাংলাদেশ মিয়ানমারকে এখানে ইনভলভ করবে, সেখানে সাউথ ইস্ট এশিয়াকে পুরোপুরি ভলাটাইল করে তুলবে। এবং সেখানে স্টেক হোল্ডার বড় বড় যারা যা আছে তাদের, যেমন ধরেন চায়নার যে বৃহৎ এখানে অনেকগুলো ইয়ে রয়ে গেছে, স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট কিন্তু রয়ে গেছে। ইন্ডিয়ার যেমন অনেকগুলো জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রয়ে গেছে তার পূর্ব অঞ্চলকে নিয়ে, তাদের 7 সিস্টারকে নিয়ে, তার সেখানে। আর মিয়ানমারে রয়ে গেছে সাগাইনকে ব্যবহার করে চাইনিজরা অনেক সময় ইনফিলট্রেশন আগে ঘটিয়েছে, ইট ইজ প্রুভেন। এই যে 7 সিস্টার এসে ঢুকেছে, এখনো কিন্তু অতি সম্প্রতি সেরকম একটা ঘটনা ঘটেছে। ভারত আপনার তাইওয়ানের সাথে একটা বাণিজ্য চুক্তি করেছে অতি সম্প্রতি, একদম লিন্টার বার্টিলের এই গত 23 তারিখের লেখার মধ্যে আমি দেখেছি সেটা। এটা করার সাথে সাথে চায়না বলেছে ইন দ্যাট কেস উইল অলসো হেল্প দ্য সিসেশনিস্ট পাওয়ার অফ দ্যাট কান্ট্রি। তার মানে কি হচ্ছে, এই যে এই জিনিসগুলো কিন্তু এখানে সামনে আছে, সেই জিনিসগুলোর সাথে এটা লিঙ্ক হতে পারে, এবং সেটা খুব বেশি কঠিন কাজ না লিঙ্ক আপ করা। তো সেটাকে সার্ভিলেন্সে রাখা আমাদের যারা আমাদের দেশের ন্যাশনাল ইন্টারেস্ট, আমাদের সিকিউরিটি, তাদের কিন্তু এই জায়গাতে এখন কিন্তু তাদের সার্ভিলেন্সটাকে অত্যন্ত কার্যকরভাবে অ্যাপ্লাই করতে হবে। যদি মনে করি যে আমরা, হ্যাঁ আমি বলছি ধরেন তালিবানরা কাবুলে চলে আসছে, ভয়তে সেন্ট্রাল এশিয়াতে হবে, ওই হবে, বাট আমাদেরকে উই হ্যাভ টু মোর ফোকাস on our national interest and our security aspects. এটাই হলে তাইলে হয়তো আমরা বাকি ওখানে কি কমপ্লেক্স গেম হচ্ছে, কি সিচুয়েশন ডেভেলপ করছে, আমরা এটা নির্বিঘ্নে দেখতে পারবো। কিন্তু প্রথম দৃষ্টি দিতে হবে আমাদের নিজের ইন্টারেস্টের দিকে, আমাদের সিকিউরিটির দিকে, যেন আমাদের গ্রাউন্ডকে অন্যরা কেউ ব্যবহার করার কোনো ধরনের সুযোগ এখানে নিতে না পারে। দ্যাট ইজ দ্য ফার্স্ট কনসার্ন। আর বাকিটা হয়তো দেখা যাবে। এই যে তেল অ্যান্ড গ্যাস পেলে আফগানিস্তানে আমরা কিভাবে, আমাদের স্টেট মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স তো বলেই দিয়েছেন, উই আর অবজার্ভিং, এখানে স্টেবল হলে আমাদের এমবাসি খুলবো, আমরা ওপেন করবো সেখানে, বিকজ উই মাস্ট হ্যাভ সাম ইন্টারেস্ট অন আফগানিস্তান ডেফিনেটলি। এই যে বলছেন ওখানে শিক্ষার ব্যাপারে, ওখানে ব্যাংকিং এর ব্যাপারে, টেলিকমিউনিকেশনের ব্যাপারে, কমিউনিকেশনের ব্যাপারে, মাইনিং যদি ভবিষ্যৎ আফগানিস্তানে হয়, বাই দ্য টাইম আমাদের তো অনেক ডেভেলপমেন্ট, আমাদের স্কিল ম্যান পাওয়ার গড়ে উঠছে, আমরা সেগুলোকে সেখানে ব্যবহার করার জন্য উইল অ্যাপ্রোচ দেন, সেটা অন্য জিনিস। বাট তার আগে এখন আমাদের যেটা ইমিডিয়েটলি যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি সার্ভিলেন্সকে ইফেক্টিভ করতে হবে, এবং সেটা কার্যকরভাবে এখন থেকে। এই যে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে উনি যে আশঙ্কার কথা বলছেন, যে এটা একটা, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে এই একটা ব্যাপারে হচ্ছে যে উড়ানোর কোনো বিষয় নেই, কেননা আফগানিস্তান থেকে এখন যুক্তরাষ্ট্র চলে গেছে, একটা অংশ থেকে ওটা চলে গেছে, সিমেক তো বাঁচে, চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর তো আছে। এখন নেক্সট ইস্যু হতে পারে যে রোহিঙ্গাদের ব্যাপারে, কেন ওরা তো একটা অ্যাটেনশন, এখানে একটা ডিফ্লেকশনও করার ব্যাপার আছে। আইডিয়া হচ্ছে চায়নাকে যেখানে যেখানে চাপ দেওয়া, যেখানে চায়নার বিশেষ ভারী বিনিয়োগ আছে, এটা তো খুব কমন ম্যাথ, এটা সাধারণ সবাই মানুষ বুঝছি। তো রোহিঙ্গাদের ব্যাপারে এখানে এটাকে ইউজ করতেই পারে। যেখানে এখন রোহিঙ্গাদের পথে কিছুদিন আগেই তো এমনকি উইগারদের যে একটা বিচ্ছিন্নবাদী সংস্থা, এটা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এতদিন টেররিস্ট হিসেবে ওদেরকে লিস্ট করা ছিল, জাস্ট কিছুদিন আগে ওদেরকে ডিলিস্ট করে দেওয়া হয়েছে। তার মানে ওরা উইগাররা এখন আর সন্ত্রাসবাদী না, বিচ্ছিন্নবাদী না। এখন এগুলো সিগন্যাল, মানে এটা কি, এগুলো সিগন্যালগুলো দেওয়া হচ্ছে যে এখন প্রত্যেকটা, মানে স্পেশালি যুক্তরাষ্ট্র এখন চাইছে হচ্ছে চায়নার যেসব জায়গায় উইক স্পট মনে করছে ওরা এটা এক্সপ্লয়েট করে, এবং চায়না চাইছে যে যেখানে আমেরিকা এখানে ভুল করে বা যেখানে মুখ থুবড়ে পড়ে যায় সেখানে চায়নার সুযোগ নেবে। এখন হচ্ছে এই চায়না আমেরিকার এই কনফ্লিক্টের মধ্যেই আমাদের ন্যারেটিভটা এখানে সাজাতে হবে। মানে এইটা নেক্সট 20 বছর জিলুর ভাই, আপনি মোটামুটি ওরা যতই বলুক যে না এটা কনফ্লিক্টের ন্যারেটিভ হচ্ছে ভুল,
এটা হচ্ছে চায়না লেড একটা 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 অ্যাক্সেস উইথ রাশিয়া ইন ইট, আর আমেরিকা লেড একটা অ্যাক্সেস। এটা হচ্ছে ওয়েস্ট অ্যান্ড ইস্টের মধ্যে এক ধরনের এখানে একটা কম্পিটিশন, আউট অ্যান্ড আউট কম্পিটিশন হচ্ছে। এবং এর জন্য রোহিঙ্গা ইস্যু ইউজ করবে, আফগান ইস্যু ইউজ করবে, ক্লাইমেট ইউজ করবে, হিউম্যান রাইটস ইউজ করবে, কোনোটাই বাকি থাকবে না। দিস ইজ আ ফাইট, এবং এটা ইজ এ ফাইট টু দ্য ফিনিশ নাকি জানি না, বাট এটা হচ্ছে যে দিস ইজ দ্য নিউ, মানে দিস ইজ দ্য নিউ নর্মাল যেটাকে বলবো। এবং এর মধ্যে রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের, রোহিঙ্গাদেরকে দিয়ে অনেক ধরনের মানে এটা আশঙ্কাটা এটা অনেক দিন ধরে করা হচ্ছে। এবং এর জন্যই তো আমরা বারবার মিয়ানমারকে আমরা চাপ দিচ্ছি, সরকারও দিচ্ছে যে মিয়ানমার তোমরা তোমাদের দেশের লোকদের নিয়ে যাও, কারণ ওরা নাগরিক বলুক না বলুক, এটা যাতে হচ্ছে এই অবস্থায়, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন এখানে যে এখানে যে রোহিঙ্গা ইস্যু যদি না রিজলভ হয় তাহলে হচ্ছে রিজিনাল ইনস্টেবিলিটি হবে। এখন এটা যদি মিয়ানমার নিজের স্বার্থের যদি এই সামনের বিপদটা যাতে না আসে, ওদের যে প্রতিবেশী এখানে বিপদ আসলে কী হবে, আমরা তো অনেক বেশি বিপদে পড়েছি ওদের বিপদের জন্য। এখন মিয়ানমারের এখানে হচ্ছে যেখানে এখানে এফেক্টটা হবে, মিয়ানমারও উচিত এখন কোভিডের জন্য বললেন, কুর জন্য বলেন, যে ওরা ওদের দেশের লোকদেরকে নিয়ে যাক, যাতে একটা এই অস্থিতিশীলতা যাতে না বাড়ে, ভবিষ্যতে যে অন্য কেউ যাতে সুযোগ না পায়। কেন আমরা তো আজীবন তো আমরা এদেরকে দেখে ডেকে রাখার জন্য তো আমরা দায়িত্ব দিই নাই তো। এটা তো বটেই। মেজর ইমদাদুল ইসলাম আর কিছু যোগ করবেন? আমরা শেষ প্রান্তে একটু করে যোগ করি, সেটা হচ্ছে দেয়ার ইজ এ প্রুভাব যে আমেরিকা কোনো যুদ্ধ জয়লাভ করার জন্য যুদ্ধে জড়ায় না, আমেরিকা যুদ্ধে জড়ায় অস্ত্র বিক্রি করার জন্য। এটা এরা এখন অস্ত্র বিক্রি করার জন্য নিউ থিয়েটার খুঁজে বেড়াবে। তো সেই থিয়েটার কোথায় হতে পারে, সেটা হচ্ছে হয়তো এই যে কথা আমরা বললাম যে ট্রেড ওয়ার যেটা হচ্ছে এখন চায়নার সাথে, ট্রেড ওয়ারকে হয়তো অন্য পার্সপেক্টিভসে তারা নিতে পারে, ইরানকে হয়তো তারা, কারণ এটার প্রমাণ হচ্ছে ভিয়েতনামে তারা জয়লাভ করেনি, সেখানে যুদ্ধ করে অস্ত্র বিক্রি করার ব্যবস্থা তারা করেছে, কারণ ওয়ার ইকোনমিটা আমেরিকা খুব স্ট্রং। আর সেখানে যারা এইসবের মালিক যারা, তারা কিন্তু কোটি কোটি ডলার এই ক্ষমতাসীনদেরকে বা বিরোধী দলকে সেখানে তারা ডোনেট করে, এবং তাদের মাধ্যমে এই ওয়ার মঙ্গার তারা যুদ্ধগুলি লাগিয়ে রাখে। এই যে লিবিয়াতে, সিরিয়াতে, ইয়েমেনে বলেন, ইরাকে বলেন, কোনোটা যুদ্ধেই তারা কিন্তু কনক্লুসিভ কোনো কিছু করতে হয় না, অনারেবলি কোথাও তারা রিট্রিট বা উইথড্র হয় না, তারা সবখানে লেজগোবরে করে চলে গেছে। কিন্তু এটার কথা হচ্ছে যেহেতু তাদের এই পরাজয়টা নিহিত থাকে তাদের অস্ত্র বিক্রি করার মানসিকতার পেছন থেকে, মধ্যখানে কিছু সৈন্য তাদের মারা যায়, তারা আবার ফেরত চলে যায়, কোরিয়াতেও তাই হয়েছে। তো এই জন্য এখন শঙ্কার বিষয় হচ্ছে কোথায় নতুন থিয়েটারটা ক্রিয়েট হবে, এটা যেন রোহিঙ্গাদের ভিত্তি করে না হয়, এটাই আমার কামনা। পারভেজ? জি, আমাদের সামনে এখানে আফগানিস্তানের এই যে সামনে যে হঠাৎ করে যে চেঞ্জটা হলো, এইটার ব্যাপারে আমাদের এখানে খুব, মানে এটা কি বলবো, গভীর এখানে হচ্ছে অ্যাটেনশন দিয়ে দেখতে হবে। কেন যাতে হচ্ছে, এবং এটা আমাদের পুরো সার্কের ফ্রেমওয়ার্কের সাথে আমাদের কোঅপারেট করতে হবে। কেননা হচ্ছে যে এই আফগানিস্তানের যে ইনস্টেবিলিটি যেটা, বা ফর দ্যাট এক্সটেন্ট হচ্ছে যে মিয়ানমারের যে ইনস্টেবিলিটি, যেটা আমরা বহুদিন ধরে বলছি, কারণ সারা দুনিয়া এখন আফগানিস্তানে চিন্তিত, আমরা তো রোহিঙ্গা নিয়ে অনেক দিন ধরে চেঁচিয়ে বলছিলাম। আফগানিস্তানে এই ইস্যুটা যাতে পুরা এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল ইস্যু না হয়ে যায়, এটা সাউথ এশিয়ান এখানে একটা ক্রাইসিস না হয়ে যায়, এর জন্য আমাদেরকে এখানে কোঅপারেটও করতে হবে, সিকিউরিটি এখানে সার্ভেলেন্সও রাখতে হবে, এবং হচ্ছে এখান থেকে কী কী শিক্ষা নেওয়া যায় এটাও আমাদের এইটা আমাদেরকে একটু আত্মস্থ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম এবং মিস্টার পারভেজ করিম আব্বাসী। দর্শক, কথা হচ্ছিল আফগান পরিস্থিতি নিয়ে, এবং এটা চায়না এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বৈরী সম্পর্ক, কনফ্লিক্ট, তার আলোকে আসলে সব কিছু বিবেচনা করতে হবে, এবং আমাদেরকেও আমাদের সেই ন্যারেটিভটা সেভাবেই সাজাবার কথা উচিত হবে। আফগান পরিস্থিতি প্রমাণ করেছে, আমার অতিথিরা বলছিলেন যে আসলে আমাদের অনেক ধারণাই ভ্রান্ত, সেটি যুক্তরাষ্ট্রের কথাই বলি আর আমাদের কথাই বলি, অনেকেই পরিস্থিতিটা আঁচ করতে পারেনি সেটি, এবং এটিও প্রমাণিত হয়েছে যে ভেতর থেকে আসলে কোনো পরিবর্তন করা যায় না, পরিবর্তন হওয়াটা ভেতর থেকেই হতে হবে, বাইরে থেকে আসলে করা সম্ভব নয়, এবং ওই যে রিজিম চেঞ্জ করতে হবে, রিজিম চেঞ্জ করে সব কিছু পরিবর্তন করে ফেলা হবে, এই ধারণা বাইরের থেকে করে খুব একটা সুবিধা হয় না। আফগানিস্তান সেটি আবার প্রমাণ করলো, এবং খুব তাড়াতাড়ি যে আফগানিস্তান একটা স্থিতিশীল দেশ পরিণত হবে সেটি মনে করবার কোনো কারণ নেই। কাজে গভীর পর্যবেক্ষণ করতে হবে সিকিউরিটির বিবেচনা থেকে, অন্য সব বিবেচনা থেকে, এবং ক্লোজ সিকিউরিটি কোঅর্ডিনেশন বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে থাকা দরকার, আমার অতিথিরা সেটা বলছিলেন। এবং এক ধরনের বাংলাদেশের জন্য উদ্বেগের জায়গা আছে যে রোহিঙ্গা পরিস্থিতি বাংলাদেশে, এটি বাংলাদেশের জন্য একটা বিস্ফোরক
হিসেবে আছে। এর সঙ্গে যদি কোনো কারণে আফগানিস্তানের বা আফগান ফেরতদের একটা লিঙ্কেজ তৈরি হয়, সেটি বাংলাদেশের জন্য একটা বড় সংকট তৈরি করতে পারে, বা আন্তর্জাতিক জিও পলিটিক্সের কারণও এই সমস্যাটা তৈরি হতে পারে। কাজে বাংলাদেশকে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।